প্রতাপশালী হাসিনা সরকারের পতন হলো, কিন্তু পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্র কি এখনো থেমে আছে? এই জায়গাটি গুরুত্বপূর্ণ, এই জায়গাটি গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন দেখলাম যে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন, আর এখন যেটা হচ্ছে যে কোনো না কোনো আমি গত কয়েকদিন ইন্ডিয়ান নিউজ চ্যানেল তো আমরা এখন সবাই ফলো করছি, যে তাদের যে ভাষ্য, আমি বলছি না যে সবাই, বাট স্টেট পলিসি, কিন্তু তাদের যে ভাষ্য ইন্ডিয়ান নিউজ পেপারগুলোতে একটু কেয়ারফুলি পড়া যায়, মিডিয়াকে একটু কেয়ারফুলি খেয়াল করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে এক ধরনের এখনও মনে করা হচ্ছে যে এই সরকারকে তারা অ্যাকসেপ্ট করবে কিনা, বা হাসিনার প্রতি একটা বায়াস, সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং, ইন্ডিয়ার জন্য অ্যালার্মিং। কারণ আমাদের নেইবার ইন্ডিয়ার অনেক স্টেক আছে। আমি গত কয়েকদিনের কয়েকটা টক শোতে বলেছি যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক সেটা একপক্ষীয় নয়, ভারতের অনেক বড় স্টেক আমাদের এখানে আছে, পার্টিকুলারলি সেভেন সিস্টার্সের মাধ্যমে। আরেকটা হচ্ছে, আমি গত ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলাম, এবং এই আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টকে কানেক্ট করার জন্য আপনারা জানেন যে ইন্ডিয়ার যে প্রচেষ্টা, যে আমাদের এটাকে আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গেলাম, শিলচরের থেকে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টকে রামগড় দিয়ে কানেক্ট করার কথা। আমি যে উন্মাদনা ওখানে দেখেছি এবং যে পরিমাণ কর্মযোগ্য শিলচরে হচ্ছে, এটা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো তারা কি মনে করছে যে চট্টগ্রামের ডিপ সি পোর্টকে মনে করা হচ্ছে যে ভারতের 7টা রাজ্যের জন্য একটা গেটওয়ে টু ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন, গেটওয়ে টু সাপোকেশন। এবং তারা মনে করছে 45-এ যে পার্টিশনটা হলো, সেটার একটা দেয়াল ভেঙে দেওয়ার উপলক্ষ কিন্তু হবে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, এবং এই সাপোর্টটা ইন্ডিয়া নিতে চায়। অনেকগুলো ট্রেন লাইন সঞ্চালিত হয়েছে। বাংলাদেশের স্বার্থ কতটা অক্ষুণ্ণ থাকবে সেটাও কিন্তু একটি প্রশ্ন। ওইটাই বলছি যে ইন্ডিয়াকে এটা বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক চালু থাকতে হবে, চালু রাখবো আমরা, কিন্তু হেড হাই করে, যেটা আমাদের আগের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, যে পিছন ফিরে না, সামন থেকে দেখতে হবে আমাদেরকে ইন্ডিয়ান সোলজারদের বা ওদিকে যারা বর্ডার গার্ড আছে। তাহলে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল দিক থেকে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা থ্রেট আছে, যেটাকে আমি মনে করি যে একটা রং অ্যাপ্রোচ হবে ইন্ডিয়া বাংলাদেশকে ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে। দ্বিতীয় হচ্ছে যে এখনও কিন্তু আওয়ামীর যে বিভিন্ন ফোর্স, বিভিন্ন সংস্থায়, বিশ্ববিদ্যালয়ে, বিচার বিভাগে, পুলিশে, সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। আগের অংশটির প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, শেখ হাসিনার ভারতে অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে কি? আমি যেটা শুরু করেছিলাম, যে শুধু বার্তা দিচ্ছে না, শেখ হাসিনার সঙ্গে মেতেছে ভারতের মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী, পার্টিকুলারলি কিছু এক্স ডিপ্লোম্যাট, যেটি একটা ক্লিয়ার বার্তা দেয় যে আমাদের এখানে যে প্রতি বিপ্লবের কথা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে, আমরা আশঙ্কা করছি সেটা, যে কথাটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সঠিক কথাটি তিনি বলেছেন যে প্রতিনিয়তই সেই বার্তাটি দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার যে কর্মকাণ্ড। এবং আজকে যে ডক্টর ইউনূসের অবস্থান, যে বলেছেন যে তাকে চুপ থাকতে হবে, আমি উল্টোটা দাবি করতে চাই সরকারের কাছে, যে এভাবে হলে যে চুপ থাকবে না। আমরা কয়েকটা স্টেটমেন্ট দেখেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আইনগত যদি ব্যবস্থা নেওয়া হয় আমরা রিকোয়েস্ট করব। এটাতে ভারত থামেনি। আমরা জানি ভারতের হাইকমিশনার দেখা করেছেন এবং তাকে বলা হয়েছে দুবারই, এবং যে এটাকে স্টপ করতে হবে সেটা তারা স্টপ করেনি। আমার মনে হয় যে এখন আরও কঠিন পদক্ষেপের দিকে আমাদের যাওয়া উচিত, এবং অনেকগুলো মামলা হয়েছে, যে কোনো একটি মামলায় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি লাস্ট ওয়ার্নিং দেওয়া দরকার, এবং শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা উচিত। আজকে যদি আপনি পৃথিবীর ইতিহাসে যে ইন্টারন্যাশনাল ট্রায়ালগুলো দেখেন, সেখানে কিন্তু যে রাষ্ট্রপ্রধানদের ট্রায়াল হয়েছে তার তুলনায় শেখ হাসিনা অনেক বড় অপরাধ করেছে। দু ধরনের অপরাধ, একটি হচ্ছে যে মানব হত্যার অপরাধ, আর একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার অপরাধ। আমরা এটা অস্বীকার করার জো নেই, এটা স্বীকারই করতে হবে যে কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নটি ছিল ফেসিবাদী যে সরকার তার বৈধতা পাওয়ার জন্য।